আসসালামু আলাইকুম। আমন্ত্রণ দেশ ও জনপদের সংবাদে। সাথে আছি আমি সাদিয়া আফরিন এবং সাংকেতিক ভাষায় উপস্থাপন করছেন আরাফাত সুলতানা লতা। ২০০৮ সালে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। তখন থেকেই ক্ষমতা কুক্ষিগত করতে নানা অপকৌশল আর ষড়যন্ত্রের আশ্রয় নেয় শেখ হাসিনা। তার এই অপকর্মে সর্বতোভাবে সহায়তা করে আজ্ঞাবহ নির্বাচন কমিশন। ২০১৪ সালে ১৫৪ জনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া ২০১৮ সালের রাতের ভোট আর ২৪-এর ডামি নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার স্বৈরশাসনকে দীর্ঘ করতে মূল ভূমিকা রাখে বিতর্কিত ৩টি নির্বাচন কমিশন। আফরিন জাহানের প্রতিবেদন। আওয়ামী লীগকে দীর্ঘ সময় ক্ষমতায় টিকিয়ে রেখে দেশে স্বৈরশাসন কায়েমের সুযোগ করে দিয়েছে বিতর্কিত ৩টি নির্বাচন, যার আয়োজন করেছে আজ্ঞাবহ নির্বাচন কমিশন। ২০১৪ সালে ১৫৪ জনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া, ২০১৮ সালের রাতের ভোট আর ২৪-এর ডামি নির্বাচন ঠেকাতে কোনো ভূমিকাই রাখেনি রাকিব, হুদা বা আউয়াল কমিশন। কর্তৃত্ববাদী সরকারের আমলে তো যেটা হয়েছে, তারা জনগণের ভোটের উপর নির্ভর করে নাই। তারা প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তাদের দলীয় ব্যক্তিদের এবং পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশনের সহায়তায় তারা নির্বাচনী বৈঠকে পার হয়ে গিয়েছে। মানুষের মধ্যে আস্থা ফিরে এসছে। এই গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানের ফলে মানুষ তাদের ভোটাধিকার ফেরত পাবে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, নির্বাচন কমিশনের দলীয়করণের মাধ্যমে মানুষের ভোটাধিকার খর্ব করা হয়েছিল। নির্বাচন কমিশন সংশ্লিষ্ট ব্যক্তিরা পেশাগত দেউলিয়াপনাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ভূমিকা পালন করেছেন। তাদের কারণে পুরো প্রক্রিয়ার মধ্যে জনগণের কোনো অস্তিত্ব থাকেনি। ভোটের অধিকার সেটা থেকে মানুষকে বঞ্চিত করার এক ধরনের ধারাবাহিক প্রক্রিয়া তৈরি করা হয়েছে এবং সেটিকে এক ধরনের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। এবং এই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে প্রক্রিয়া, সেখানে অন্য প্রতিষ্ঠানগুলো যেরকম দলীয়ভাবে প্রভাবান্বিত হয়েছে, একইভাবে পুরো কমিশনটাকে আমলাতন্ত্রের হাতে জিম্মি করে দিয়ে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে নিজেদেরকে ব্যবহার করেছে। ২০২৪-এর তথাকথিত নির্বাচন তারা নিজেরাই বলেছিল সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ, ইনক্লুসিভ ইলেকশন তারা করবেন। সেই জায়গায় কিন্তু তারা কোনো ভূমিকা পালন করেছে সঠিকভাবে, সুনির্দিষ্টভাবে, সেটার কোনো দৃষ্টান্ত কিন্তু নেই। ফ্যাসিস্ট আওয়ামী লীগের ক্ষমতাকে দীর্ঘায়িত করার প্রক্রিয়াটি শুরু হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে। সংবিধানের ৫ম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের সুযোগ রুদ্ধ করে দেয়া হয়। ফিরে আসে দলীয় সরকারের অধীনে ভোট গ্রহণের প্রথা। তা এটা যদিও কর্তৃত্ববাদী সরকারের, কারণ তারাই সেটা করেছিলেন, আবার কিন্তু যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল তারাও কিন্তু তাদের নিজেদেরকে সেই কর্তৃত্ববাদের সহায়ক ভূমিকা পালন করেছেন। যারা কর্তৃত্ববাদের মূল অনুঘটক, আবার যারা যোগসাজশকারী বা সহায়ক ভূমিকা করেছে, তাদের উভয় পক্ষে কিন্তু জবাবদিহিতার জায়গাটা নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগকে একতরফা সুবিধা প্রদান, ভোট কারচুপি, নির্বাচন কমিশনাররা সরকার দলীয় কর্মীর মতো বক্তব্য রাখা সহ বিতর্কিত নানা ঘটনার নজির দেখা যায়। নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো, বেসামরিক প্রশাসন এবং ক্ষমতাসীন দল এসব নির্বাচনে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে এবং তারা একে অপরের সহযোগী ছিল। বিরোধী দলের কর্মী ও প্রার্থীদের গ্রেপ্তার, পুলিশের উপস্থিতিতে বিরোধী দলের উপর সরকারি দলের কর্মীদের হামলা এবং প্রার্থিতা বাতিলের ক্ষেত্রে দ্বৈত নীতি, এরকম কৌশলগুলো ব্যবহৃত হয়েছে দীর্ঘ সময় ধরে। আফরিন জাহান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। মালয়েশিয়ার টুংকো আব্দুর রহমান ইউনিভার্সিটিতে সফটওয়্যার প্রকৌশল বিভাগের ২য় বর্ষের মেধাবী শিক্ষার্থী শ্রাবণ গাজী ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডের নিউ মার্কেটের সামনে কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতার সাথে অংশ নেন তিনি। আন্দোলনে অংশ নিতে গিয়ে পুলিশের গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এ সময় আশুলিয়া গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। একমাত্র ছেলেকে হারিয়ে শোকে পাথর, পিতামাতা যেন কাঁদতেও ভুলে গেছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এভাবেই শ্রাবণ গাজীর বাবা মা সন্তানের পরিধানের পোশাক, বই খাতা, বিছানাপত্রে খুঁজে ফিরছেন ছেলেকে। সাভারের ডেইরি ফার্মের বাসিন্দা ছিলেন শ্রাবণ গাজী। মালয়েশিয়ার টুংকো আব্দুর রহমান ইউনিভার্সিটিতে অনার্স সফটওয়্যার প্রকৌশল বিভাগের ২য় বর্ষের মেধাবী শিক্ষার্থী ছিলেন তিনি। বিদেশে পড়াশোনা করলেও দেশে টানে বৈষম্য বিরোধী আন্দোলনে ছুটি নিয়ে দেশে ফেরেন শ্রাবণ।
5ই আগস্ট বন্ধুদের ফোন পেয়ে ছুটে যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেখান থেকে জাবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে বিক্ষোভ মিছিল সহকারে ঢাকা অভিমুখে যাত্রা শুরু করেন। ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাস স্ট্যান্ডে গিয়ে পৌঁছানোর পর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও পুলিশ বাহিনীর গুলির মুখে পড়ে গুলিবিদ্ধ হন শ্রাবণ গাজী। মুমূর্ষ অবস্থায় গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ও আমার পিছনে যায় যেমন করে হাত দিয়ে ধরে ধরে খেলে কইছে, আম্মু আমি তো যুদ্ধে যাইতেছি, কিন্তু যুদ্ধ তো ঠিকই শেষ হইলো। আমার বাবাই তো ফিরে আসলো না, আর ঘরে আইলো তো লাশ হয়ে। দেশের সরকারের কাছে আমাদের দাবি এমন কিছু একটা করে রাখা হয় যেন জাতি সারা বছর স্মরণ করে যে না, তারা দেশের জন্য জীবন দিয়ে গেছে। 5 আগস্ট সকাল 11টার দিকে বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে যোগ দেন বৈষম্য বিরোধী আন্দোলনে। কে জানতো এটাই ছিল বাবা মায়ের সাথে শেষ দেখা। বিকেল 3:30টায় অচেনা নাম্বার থেকে আসে ফোন কল। জানানো হয় শ্রাবণ গাজীর মৃত্যুর সংবাদ। বাবা মান্নান গাজী দ্রুত ছুটে যান হাসপাতালে। সেখানে দেখা মেলে শ্রাবণ গাজীর মৃতদেহ। মানে এত মিশুক ছিল, সে আর ভাষায় প্রকাশ করা যাবে না। যারা হত্যা করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, সরকারের কাছে আর কিছু চাওয়ার নাই। আমার শ্রাবণ ভাইকে যারা হত্যা করছে তাদের আমরা সুষ্ঠু বিচার চাই। শ্রাবণ গাজীর অকাল মৃত্যুতে শুধু পরিবারই নয়, শোকে বিহ্বল হয়ে পড়ে এলাকাবাসীও। তাদের দাবি হত্যাকারীদের খুঁজে বের করে দিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি। তো সরকারের কাছে অনুরোধ আমাদের, শ্রাবণ গাজীকে যেন যথোপযুক্ত শহীদের মর্যাদা দেওয়া হয় এবং তার বাবা মার যে দাবি দেওয়া আছে সেগুলো যেন পরিপূর্ণভাবে পালন করা হয়। আমরা চাই এর সুষ্ঠু বিচার এবং কঠিন শাস্তি যারা এর সাথে ছিল, যাতে পরবর্তীতে কেউ আর এরকম কোনো ঘটনা ঘটাইতে না পারে। ফ্যাসিস্ট সরকারের নির্মমতার শিকার মেধাবী ছাত্র শ্রাবণ। ডেইরি ফার্মের কবরস্থানে সেদিনই করা হয় দাফন। দেশ স্বৈরাচার সকল বৈষম্য মুক্ত হলেই পরপারে শান্তিতে থাকবেন শ্রাবণের মতো সকল শহীদ, এমনটাই জানান স্বজনেরা। খালেদ মাসুদ, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন। সিরাজগঞ্জের শাহজাদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল উপজেলার গঙ্গাপ্রসাদ এলাকার জাহাঙ্গীর আলমের নিজস্ব উদ্যোগে 2 জন শহীদ ও 3 জন আহতের পরিবারের হাতে নগদ অর্থ প্রদান করেন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাদারীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রোমান ও তাওহিদের কবর জিয়ারত করে দোয়া ও পরিবারকে সমবেদনা জানিয়েছেন জেলা প্রশাসক মোসাম্মদ ইয়াসমিন আক্তার। গতকাল তিনি মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা এলাকার রোমান ব্যাপারী এবং মোস্তফাপুরের সুচিয়ার ভাঙ্গা এলাকার তাওহিদ সন্নামতের পরিবারের সাথে দেখা করে তাদের খোঁজ খবর নেন। টাঙ্গাইলে জুলাই 36 প্রজন্মের মহাবিজয় সুবর্ণ দিবস উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পটভূমিতে রচয়িত বিজয় উল্লাস নাটক মঞ্চায়িত হয়েছে। গতকাল রাতে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানের মুক্ত মঞ্চে টাঙ্গাইল কালচারাল রিফরমেশন ফোরামের উদ্যোগে এ নাটক মঞ্চায়িত হয়। আজ বগুড়ার এরুলিয়া এয়ারফিল্ডে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইং ইনস্ট্রাক্টর স্কুলস অডিটোরিয়ামে বাংলাদেশ বিমান বাহিনীর 64তম ফ্লাইং ইনস্ট্রাক্টরস কোর্সের সনদপত্র বিতরণ করা হয়েছে। বিমান বাহিনীর ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়রুল আফসার অনুষ্ঠানে কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এ সময় বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। প্রতিদিনই হাসপাতালে সর্দি, জ্বর, শরীর ব্যথা সহ নানান উপসর্গ নিয়ে মানুষ চিকিৎসা নিতে আসছে। ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবেলায় বিভিন্ন কার্যক্রম গ্রহণ সহ এখনই সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র নিয়ে নুরুন্নাহার লিজার ডেস্ক রিপোর্ট। রাজবাড়ীতে দিন দিন ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় চাপ বেড়েছে হাসপাতালগুলোতে।
জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে জানা যায়, রাজবাড়ী সদর হাসপাতাল সহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডেঙ্গু আক্রান্ত চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৮৪ জন। এখন পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগী মারা গেছে ১ জন। টাঙ্গাইল জেলা সিভিল সার্জন ডাক্তার মিনহাজ উদ্দিন জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত জেলায় ৫৭২ জন মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০২ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেছেন ৩ জন। ঝালকাঠি জেলার স্বাস্থ্য বিভাগ জানায়, আজ জেলায় ৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে জেলার সদর হাসপাতালে ১ জন এবং নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী রয়েছেন। জেলা সিভিল সার্জন ডাক্তার এইচ.এম. জহিরুল ইসলাম জানান, এবছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রায় ৮৫ জন মানুষ চিকিৎসা নিয়েছেন, তবে জেলায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। বরগুনায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জেলার হাসপাতালগুলোতে ডেঙ্গুর ওয়ার্ড চালু করা হয়েছে। এই পর্যন্ত জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট ৭৩১ জন রোগীর মধ্যে ৬৭৫ জন রোগী ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২ জন। মাগুরায় গত ২৪ ঘণ্টায় ২ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে জেলার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানান জেলা সিভিল সার্জন ডাক্তার শামীম কবির। এ নিয়ে জেলায় মোট ৬৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে, তবে এখন পর্যন্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। নুরুন্নাহা লিজা, বাংলাদেশ টেলিভিশন। আজ রাজধানীর ফার্মগেট কৃষি গবেষণা কাউন্সিল অডিটোরিয়ামে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট প্যাকেজেস অফ ডিফারেন্ট ক্রপ স্পেশাল এমফাসিস অন ফল আর্মি ওয়ার্ম ইন বাংলাদেশ শীর্ষক জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সচিব ডক্টর মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ান। রাজধানীতে আজ ট্যানারি শিল্প বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন ডাইফের অতিরিক্ত মহাপরিদর্শক আরিফ আহমেদ খান। কর্মশালায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এইচ.এম. শফিকুজ্জামান প্রধান অতিথি এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক আব্দুর রহিম খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালায় অংশ নেন কারখানা মালিক ও শ্রমিকদের প্রতিনিধি, গবেষক এবং দেশীয় ও বিদেশি স্টেক হোল্ডাররা। রাজধানীর মিরপুরের কাউন্দিয়া ইউনিয়নবাসীর তুরাগ নদীর উপরে একটি সেতু নির্মাণের দাবি ছিল দীর্ঘদিন, কিন্তু সেই দাবি পূরণ করেনি স্বৈরাচারী হাসিনা সরকার। আজ সকালে তুরাগের পাড়ে স্থানীয় হাজারো মানুষের অংশগ্রহণে এক মানববন্ধন কর্মসূচি পালন করেন কাউন্দিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ। মানববন্ধনে বক্তারা বলেন, এই এলাকার মানুষের যোগাযোগের একমাত্র পথ হলো নদীপথ, তাই এখানে একটি সেতু নির্মাণ করে রাজধানীর সাথে সরাসরি যোগাযোগ স্থাপনের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান তারা। মানববন্ধনে স্থানীয় পর্যায়ের বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 2009 থেকে 2024 পর্যন্ত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংগঠিত সকল অনিয়ম তদন্তে কমিশন গঠন করে সরকারের নিকট জমা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নতুন উপাচার্য অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম। তিনি আজ সকালে বিশ্ববিদ্যালয়ে যোগদান পরবর্তী সাংবাদিকদের এই কথা বলেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের মাগফিরাত কামনা ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে উপাচার্য বলেন, নতুন বাংলাদেশ গড়ার সুযোগ কোনোভাবেই নষ্ট করা যাবে না। এই সময় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টজনরা উপস্থিত ছিলেন। 19তম BCS-এ লাইভস্টক ক্যাডারে ভেটেরিনারি ডক্টর অ্যান্ড ফিল্ড রিসার্চার হিসেবে রফিকুল ইসলাম কর্মজীবন শুরু করেন এবং 2016 থেকে 2018 সাল পর্যন্ত ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান ছিলেন তিনি। এই শহীদদের রক্তের পর দাঁড়িয়ে আমাদের এখানে আসা একটাই উদ্দেশ্য, দেশকে নতুনভাবে গড়া। আমি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা এবং গবেষণার মান উন্নয়নে আমি আপনাদের সবার সহযোগিতা চাই।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজা প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে বিভিন্ন জেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত তৃপ্তি তিওয়ারির ডেস্ক রিপোর্টে। টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্গোৎসব চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রত্যয়ে কালিহাতী থানায় এ সভার আয়োজন করা হয়। এবছর কালিহাতী উপজেলায় 154টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এদিকে উৎসবমুখর পরিবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গতকাল ফেনী জেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপত্তামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জানানো হয় আসন্ন দুর্গাপূজায় সর্বত্র নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে। দুর্গাপূজা চলাকালীন এবং প্রতিমা বিসর্জন ও দুর্গাপূজা পরবর্তী সময় 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে। এছাড়াও ভোলায় গতকাল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় যৌথ বাহিনীর কর্মকর্তা সহ হিন্দু ধর্মাবলম্বীদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেরপুরে শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপন করার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এবছর 158টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে সভায় জানানো হয়। তৃপ্তি তেওয়ারি, বাংলাদেশ টেলিভিশন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর মৃত্যুতে শোক প্রকাশ ও দোয়া উপলক্ষে এক স্মরণ সভা আজ বান্দরবান প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক নেতৃবৃন্দ মরহুম রুহুল আমিন গাজীর সংগ্রামী সাংবাদিক জীবনের উপর আলোকপাত করে তার আত্মার শান্তি কামনা করেন। লক্ষ্মীপুরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মরহুম রুহুল আমিন গাজী স্মরণে এক আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল দৈনিক সংগ্রাম পত্রিকা লক্ষ্মীপুর পাঠক ফোরামের উদ্যোগে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের হলরুমে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে মরহুম সাংবাদিক রুহুল আমিন গাজীর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে রেলের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ অভিযান শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ দুপুরে রহনপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় রেলওয়ের বিভাগীয় ভূ সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহিম ও চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সির উপস্থিতিতে 25টি দোকান উচ্ছেদ করা হয়। চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় 9টি বাল্কহেড ও একটি ড্রেজার জব্দ করা হয়েছে। এ সময় বালু উত্তোলনের সাথে জড়িত 28 জনকে আটক করা হয়। গতকাল মতলব উত্তর উপজেলার বাহেরচর এলাকার মেঘনা নদীতে উপজেলা প্রশাসন, কোস্টগার্ড ও মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। উপজেলা প্রশাসন জানায় এ অভিযান অব্যাহত থাকবে। কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ট্রাক ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে পুলিশের এক এসআই ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও 9 জন। নিহত এসআই শহীদুল ইসলাম কুষ্টিয়ার দৌলতপুর থানায় কর্মরত ছিলেন, আর মনির হোসেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গতকাল উপজেলার কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের আলাউদ্দিন নগর কালুর মোড়ে এই দুর্ঘটনা ঘটে। দর্শক, দেশ ও জনপদের খবর এখানেই শেষ করছি। আমাদের পরবর্তী খবর রাত 8টায় দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।